আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। IILM রাজশাহী কর্তৃক আয়োজিত তরুণদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে কোর্স আমাদের চলছে তার 46তম ক্লাস। আর পুরোটা সময় জুড়ে আমাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন আমাদের খুবই প্রিয় স্যার ডক্টর সাইদুল হাসান রিয়াল স্যার, যিনি পৃথিবীর নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি তার দেশের টানে আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের উন্নতির জন্য। দর্শক, স্যার প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। তার ওই ধারাবাহিকতায় তরুণদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস, সেটি হলো চাকরির জীবনে যাওয়ার জন্য অথবা উদ্যোক্তা হিসেবে যে কোনো জায়গায় অফিস ম্যানেজমেন্টের জন্য তরুণদের এবং সকলের আসলে কি স্কিল থাকা প্রয়োজন এবং নতুন অফিসে যাওয়ার জন্য, নতুন ভাবে কাজ করার জন্য কি কি স্কিল তৈরি করা প্রয়োজন, সে বিষয় নিয়ে আজকে কথা বলবেন। আমরা খুবই আনন্দিত আজকের ক্লাসে প্রবেশ করে। আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ডক্টর সাইদুল হাসান রিয়াল স্যারকে। স্যার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। থ্যাংক ইউ স্যার ফর জয়নিং আস। স্যার, আপনি আমাদেরকে প্রতিদিন সময় দিয়ে থাকেন, তার ধারাবাহিকতায় আজকেও সময় দিয়েছেন স্যার। তো স্যার, আমরা আপনার কাছে প্রথমে জানতে চাই যে তরুণরা আপনার খুব প্রিয় এবং তরুণদেরও আপনি খুব প্রিয়। তরুণরা কাজ করবে, কাজ করছে, সামনের দিনে অনেকে চাকরি করবে, অনেকে উদ্যোক্তা হিসেবে কাজ করবে। ঠিক কোন স্কিল গুলো প্রয়োজন সামনের দিনে কাজ করার জন্য? ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 46তম প্রশিক্ষণ। এটা আমরা লাইভ করে থাকি, প্রতি 2 দিন পর পরে আমরা এই লাইভ প্রোগ্রামে আসি এবং আমাদের এই লাইভ প্রোগ্রামের যে প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম যারা বর্তমানে স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, তারা যাতে তাদের জীবনে যে ঈপ্সিত লক্ষ্য থাকে, সেই ঈপ্সিত লক্ষ্যে কিভাবে সার্থকভাবে সফলভাবে পৌঁছাতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, গত ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমাদের কাজের গুণগত মানকে উন্নত করার জন্য আমাদের বিশেষ কিছু পদ্ধতি থাকে, যে পদ্ধতিগুলো তোমরা যদি তোমাদের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে পরে দেখবে যে তোমাদের কাজে কিন্তু শ্রেষ্ঠত্ব চলে আসবে। এবং এই শ্রেষ্ঠত্ব আনার জন্য আমাদের যে 2টি হাতিয়ার আছে আমাদের কাছে, এই 2টি হাতিয়ারের মধ্যে প্রথম যে হাতিয়ারটা, এটাকে বলা হয় বেঞ্চমার্কিং। এটা হচ্ছে আমাদের 1 নম্বর হাতিয়ার। বেঞ্চমার্কিং জিনিসটা এটা খুবই সহজ একটা ব্যাপার, তুমি যদি ঠিক মতো বুঝতে পারো। যে তুমি যখন ধরো তুমি হাই জাম্প দিচ্ছ, এই হাই জাম্প তোমার যে ঈপ্সিত লক্ষ্য থাকবে, ধরো তুমি 6 ফুট উঁচু দিয়ে তুমি পার হতে চাও, এটা যদি তোমার লক্ষ্য থাকে, তুমি কিন্তু প্রথমেই কিন্তু 6 ফুটে দেবে না, তুমি প্রথমে কিন্তু 3 ফুটে দেবে। এইভাবে তুমি প্রতিনিয়ত ক্রমবর্ধমান হারে তোমার ঝাঁপ দেওয়ার যে গুণগত মান এবং সেটার যে উচ্চতা, সেটা কিন্তু তুমি বাড়াতে থাকবে ক্রমবর্ধমান হারে, সেটা তুমি এগিয়ে নিয়ে যাবে। এই যে একটা পন্থা, যে প্রতিনিয়ত তুমি ক্রমবর্ধমান হারে একটা জিনিসের গুণগত মানকে তুমি উন্নত করছো, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং মানে যে তোমার সামনে একটা লক্ষ্য অথবা অভিলক্ষ্য তোমার সামনে থাকবে, যেই অভিলক্ষ্য হবে তোমার জীবনে ঈপ্সিত লক্ষ্য। এবং এই অভিলক্ষ্যকে সামনে রেখে তুমি ছোট ছোট ভাগে সেই অভিলক্ষ্যকে ভাগ করবে, যাতে করে ক্রমবর্ধমান হারে প্রতিনিয়ত উন্নতির মাধ্যমে তুমি সেই অভিলক্ষ্যে পৌঁছাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা
বেঞ্চমার্কিং বলে থাকি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর হাতিয়ার। আমাদের 2 নম্বর হাতিয়ার সেটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিসেস। বেস্ট প্র্যাকটিসেস এটা বিশ্বের বড় বড় নাম করা যে সমস্ত শক্তি আছে এদের ওই জায়গাতে পৌঁছানোর জন্য যে হাতিয়ার তারা ব্যবহার করেছে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। বেস্ট প্র্যাকটিসেস মানে যে প্রত্যেকটা কাজ মানব জাতির মধ্যে কেউ না কেউ সবচাইতে ভালো করেছে, এবং ওই যে লোকটি যে সবচাইতে ভালো করেছে ওই কাজটি, সেই কাজটিকে তারা সামনে রাখে। সামনে রেখে সেই কাজটাকে তারা ছোট ছোট অঙ্কে ভাগ করে, এবং ভাগ করে ওই ছোট ছোট অঙ্কে বিভিন্ন মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। কিভাবে প্রশিক্ষণ দেয়? ওই যে লোকটা, যেই লোকটা প্রথমে যে কাজটা করেছিল, সে যেভাবে করেছিল, যে পদ্ধতি দিয়ে করেছিল, যে গুণগত মান সে নিয়ে আসতে পেরেছে, ওইটাকে সামনে রেখে আমরা একজনের কাজ একজন করবো না, 20 জন করব। এই যে 20 জন মিলে যে কাজটি করবে, এই কাজের যে ফলাফল হবে সেইটা হবে ওই একজন লোক যে প্রথমে সবচাইতে ভালোভাবে যে ওই কাজটি করেছিল। সেই কাজ তুমি যদি সামনে রেখে ক্রমবর্ধমান হারে তুমি যদি এগিয়ে যাও, তুমি একদিন দেখবে যে ওই যে লোকটি যেভাবে কাজ করতো, যে ফলাফল তার কাজে সে নিয়ে এসেছিল, তুমি একজন না, তোমরা 20 জন মিলে সেই কাজটির ফলাফল তুমি এমনভাবে নিয়ে আসবে যাতে করে ওই লোকটির যে ফলাফল পেয়েছিল, ওই লোকটির যে গুণগত মান ছিল, সেই গুণগত মানকে তুমি কিন্তু হাসিল করেছ। শুধু হাসিলই করনি, তার থেকেও উপরে চলে গেছ। Now that is a system that everybody loves. এবং যারা বড় হয়েছে, আমেরিকা বল, কানাডা বল, ইউকে বল, অথবা ফ্রান্স বল, অথবা জার্মানি বল, all of them have followed this particular system, which is following the best practices. এবং এই বেস্ট প্র্যাকটিসেসে আমাদেরকেও আসতে হবে, এবং আমাদের ব্যক্তিগত তথা সমষ্টিগত জীবনে আমাদের মাঝে এই পরিবর্তনটা নিয়ে আসার প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের চাকরির ব্যাপারে আমরা এবারে আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব, এইটা হচ্ছে যে তুমি পড়াশোনা শেষ করেছো, এখন তোমার চাকরির জীবনের প্রস্তুতি তোমাকে নিতে হবে। এবং আমি একটা কথা বলে রাখছি যে তোমার চাকরি তখনই হবে যখন তুমি যারা তোমাকে হায়ার করতে চাচ্ছে তাদের মনের ভালো লাগা এবং ভালো পাওয়া, তারা যে জিনিসটা দেখতে চায় তোমার মাঝে, যে তুমি যে কাজটি করতে যাচ্ছ সেই কাজটি তুমি সফলভাবে সম্পন্ন করতে পারবে, এটাই তাদের দেখার বিষয়বস্তু। এবং এই যে জিনিসটা তারা বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করবে, যে তুমি ওই কাজটি ঠিকভাবে তুমি সম্পন্ন করতে পারবে কি পারবে না। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তুমি যদি চাকরি চাও, তোমাকে এটা প্রমাণ করতেই হবে যে তুমি ওই কাজটি তুমি সবচাইতে ভালো করে তুমি সম্পন্ন করতে পারবে। এবং এটা প্রমাণ করার জন্য তোমার মাঝে 10টি গুণ থাকতেই হবে। এবং এই 10টি গুণ তুমি যদি দেখাতে পারো তোমার চাকরির ইন্টারভিউয়ে, দেন ইউ আর সাকসেসফুল। এখন এই যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা কি হবে? এক, তোমার রেজুমে, তোমার সিভি, তুমি যে সিভিটা নিচ্ছ এই সিভিটার মধ্যে একটা চমক থাকতে হবে।
এবং এই সিভিটার মধ্যে যে চমকটা থাকবে সেটা হচ্ছে যে এটার মাঝে একটা ভিন্নতা থাকবে, একটা ভিন্নতা থাকবে যেটা সাধারণ মনে হবে না। তুমি এটুকু জানবে যে তোমার সিভি কিন্তু কেউই পড়বে না। ধরো লক্ষ লক্ষ সিভি জমা হয়ে থাকে, এখন এটা কি কোনো কোম্পানির পক্ষে সম্ভব না যে সে লক্ষ লক্ষ সিভি পড়ে তার থেকে বাঁচবে? নো। সিভি পড়তে লোক নিয়োগ দেওয়া লাগবে আরো। সিভি পড়তে 10 জন লোক লাগবে অথবা 20 জন লোক লাগবে না। দে ডোন্ট ডু ইট, দে ডোন্ট ডু ইট। হোয়াট ডু দে ডু? তারা কি দেখে? তারা দুটো জিনিস দেখে। এক, দ্য আউটলুক অফ দ্য সিভি। সিভিটা দেখতে কেমন? সিভির বইয়ের যেরকম মলাটের একটা কাজ আছে, সিভি কিন্তু তোমার মলাট। সিভি ইজ ইয়োর মলাট, মানে তোমার যে নিজস্ব যে মলাটটা, মলাট মানে তো বোঝো নিশ্চয়, মলাট ঠিক বলেছেন, তোমার নিজস্ব একটা মলাট আছে এবং সেটাই হচ্ছে তোমার সিভি। এবং সেই সিভি এমন হতে হবে যেটার মাঝে থাকবে একটা ভিন্নতা, এক। দুই, এটার মধ্যে একটা চাকচিক্য থাকতে হবে। এটা কিছু মনে করো না, তোমার মাঝে কি আছে না আছে সেটা কিন্তু তারা জানে না। কিন্তু মলাট দেখে তুমি যেমন একটা বই কিনতে যাও বাজারে, ওই বই কিনতে যাওয়ার সময় তুমি কিন্তু সব বই খুলে তুমি দেখো না, কভারে দেখবে। তুমি কি করো? প্রথমে তুমি দূর থেকে তাকাও, তুমি কভার দেখো, কভার দেখে কিছু বই তুমি কিন্তু সিলেক্ট করে ফেলো যে এই কটা বই আমি দেখবো। তখন সেই কটা বই তুমি হাতে নাও, হাতে নিয়ে তুমি সেটা করো এবং এটা যে প্রিফেস থাকে, এই প্রিফেসটা তুমি পড়ো, অথবা একটা শর্ট সিনপসিস থাকে পেছন পাতায়, এই শর্ট সিনপসিসটা তুমি পড়ো। কিন্তু ওই বইটা পড়ার জন্য যেটা তোমাকে আমন্ত্রণ করেছে সেটা কি? সেটা হচ্ছে বইয়ের মলাট। এবং বইয়ের মলাটের মধ্যে কোন কোন জিনিস তুমি দেখবে? হোয়াট আর দ্য থিংস ইউ সি? তুমি যখন একটা গাড়ি কিনতে যাবে, তাই না? তুমি যখন একটা গাড়ি কিনতে যাবে, ওই গাড়ির যে ফার্স্ট লুক, তুমি কি দেখো? গাড়িতে কি দেখো? আউটলুকটা কেমন? ফার্স্ট দেখো যে তার আউটলুকটা কিরকম, দেখতে কেমন লাগে গাড়িটা দূর থেকে। এবং ওই যে দেখতে লাগা, যে দূর থেকে গাড়িটা দেখতে তোমার কেমন লাগে, এবং এইটা তুমি দেখো কি দিয়ে? গাড়ির কালার দিয়ে, নাম্বার ওয়ান, গাড়ির রং দিয়ে ইজ নাম্বার ওয়ান। আর দ্বিতীয় যে জিনিসটা দেখো সেটা কি? যে গাড়ির বডিতে কোনো ধরনের যাতে ডেন্ট না থাকে, গর্ত না থাকে। ঢাকার বাসগুলো দেখেছো? আরে ঘুষা লাগিয়ে লাগিয়ে ঘষা লাগতে লাগতে ঢাকার বাসের কোনো রং থাকে না, এবং স্বাভাবিক এটা ওদের কাছে। এটা সবার কাছে স্বাভাবিক। কিন্তু তুমি যদি হঠাৎ করে বাইরে থেকে আসো, এটা তোমার দৃষ্টিকটু লাগবে, দেশের একটা ইয়ে খারাপ, একটা খারাপ ইমপ্রেশন দেবে। দ্য ফার্স্ট ইমপ্রেশন মরির টিম ফর সামবডি কামিং ফ্রম আউটসাইড অ্যান্ড লুকিং অ্যাট দ্য বাসেস অফ ঢাকা, তারা খুব খারাপ একটা ধারণা নেবে এবং ন্যায় মনে হয় অবশ্যই নেবে। এবং এই যে খারাপ ধারণাটা নেয় সেটা কিসের থেকে? বাস দেখে নিয়ে নেয়। বাস দেখে, মানে যে মলাট দেখে বাসের কালারই না, মানে এমনই ঘষা খাইছে, মানে এত অ্যাক্সিডেন্ট করছে, এত ঘষা খাইছে যে এই বাসের আর কোনো রং নাই। নাও দ্যাট ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন দ্যাট ইউ আর গিভিং। এখন তোমার যে মলাটটা যেটা প্রথমে দেখছে বাইরের জগতের লোকেরা, সেটা কিন্তু তোমার রেজুমে, সেটা হচ্ছে তোমার সিভি। এবং এই সিভিটা নট হোয়াট ইজ কন্টেইনড ইন দ্য সিভি, নো, বাট দ্য লুকস অফ ইট। নাম্বার ওয়ান, এটা খুব বেশি বড় হওয়া চলবে না, না অত সময় নাই তাদের। অত সময় নাই। দ্য ম্যাক্সিমাম ইজ 2 পেজেস, 2 পৃষ্ঠার বেশি তোমার রেজুমে হবে না। যদি পারো 1 পৃষ্ঠাতে যাও, if you can do it. And the looks of it, তুমি কি রং ব্যবহার করেছো তোমার রেজুমেতে, তোমার সিভিতে, তুমি কি ফন্ট ব্যবহার করেছো, ফন্টের সাইজ কত,
তুমি কিভাবে জিনিসটা কম্পোজ করেছো, কার পরে কি নিয়ে আসছো। সো the first impression that you create among your employer is your resume, এবং এই রেজুমের মধ্যে তোমার একটা ভিন্নতা থাকতেই হবে, এবং এই ভিন্নতা দেখে, এটাই হচ্ছে তোমার বইয়ের মলাট, এটা দেখেই তোমাকে সে ইন্টারভিউ ডাকবে। সবাইকে তো ইন্টারভিউ ডাকবে না, তাই না? খুব বেশি হলে 10% ছেলে মেয়েকে তারা ইন্টারভিউ ডাকে, এবং এই 10% ছেলে মেয়ে তারা যে প্রথমে সিলেক্ট করলো, দ্যাট ইজ নট বেসড অন হোয়াট ইউ নো or what your knowledge is, but your ability to present yourself in front of others. তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করছো বাইরের মানুষের সামনে। Number 1, the color. Number 2, the texture. Number 3, the fonts that you use. Number 4, the organization of your resume. কোনটা কোন জায়গায় তুমি দিচ্ছ এবং কোনটা চোখে পড়বে আর কোনটা চোখে পড়বে না। তোমার জীবনের যে অবজেক্টিভ, যে জিনিসটা তুমি লিখবে, এই যে অবজেক্টিভটা, দ্যাট শুড স্ট্যান্ড আউট, অ্যান্ড দ্যাট ক্যানট বি সামথিং দ্যাট ইজ নর্মাল। এটার মধ্যে কি থাকতে হবে? এটার মধ্যে একটা পাঞ্চ থাকতে হবে। ইট মাস্ট বি এ পাঞ্চ লাইন, এমন একটা পাঞ্চ লাইন যেটা যখন এমপ্লয়ার পড়বে, এমপ্লয়ার যদি পড়ে কিছু, অবজেক্টিভ ছাড়া কিছু হবে না। They just look at the objective. তোমার জীবনের অবজেক্টিভটা কি? Now, if you can deliver a punch line to your employer using the right words, যে শব্দ চয়, তোমার যে শব্দ চয়, অবজেক্টিভের যে শব্দ চয়, দ্যাট উড বি ভেরি ভেরি ক্রিটিক্যাল। শব্দ চয়, কি কি শব্দ তুমি ব্যবহার করেছো, এবং এই শব্দ দেখে তারা বুঝে যাবে যে এই ছেলেকে আমি ইন্টারভিউয়ে ডাকবো কি ডাকবো না, অথবা এই মেয়েকে আমি ইন্টারভিউয়ে ডাকবো কি ডাকবো না। নাও দ্যাট ইজ ইয়োর ফার্স্ট হার্ডল। তুমি সময় নাও, সময় নিয়ে তুমি তোমার রেজুমে তৈরি করো। নাম্বার 1, it has to be short, precise, to the point, and what information the employer wants to see. Employer যে জিনিসগুলো তোমার রেজুমেতে দেখতে চায়, 1 নাম্বার যেটা পড়ার তাদের সময় থাকে, সেটা হচ্ছে তোমার জীবনের অবজেক্টিভটা কি, এটা হচ্ছে 1 নাম্বার তারা দেখবে। 2 নাম্বার যে জিনিসটা দেখবে, তোমার শব্দ চয়ন, তুমি কিভাবে শব্দগুলো তুমি চুজ করেছো, তুমি বেছে নিয়েছো। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে এমন কিছু শব্দ থাকতে হবে যেটা সাধারণ অভিধানের শব্দ নয়, যেটার মাঝে থাকতে হবে একটা এলিট এর ছোঁয়া, একটা ক্লাসের ছোঁয়া, that you are presenting with a word that is only known to the elite people, to the classy people. That is number 1. তুমি যে রেজুমেটা তৈরি করছো, তুমি কি কি শব্দ ব্যবহার করছো, এবং তোমার অবজেক্টিভটা তুমি কিভাবে লিখেছো, what is it that you want to do, and how do you describe in 2 lines, 2 লাইনের বেশি অবজেক্টিভ হবে না, in 2 lines, how do you express yourself about what is it that you want to be in the future. এবং এইটা তুমি মনে রাখবে যে তোমার যে জিনিসটা দেখবে, যে তোমার চিন্তার মাঝে একটা কানেকশন থাকবে, যে তুমি যে চিন্তাটা করছো যে তুমি কি হতে চাও, সেই চিন্তার সঙ্গে যে কাজের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেই কাজের কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। যদি সেই সম্পর্ক না থাকে, তুমি কিন্তু চাকরি পাবে না।
স্যার আরেকবার বলবেন প্লিজ। তুমি যে কাজটার জন্য অ্যাপ্লাই করছো, এই কাজটার সঙ্গে তোমার জীবনের যে সম্পর্ক, জীবনের যে ঈপ্সিত লক্ষ্য, সেই ঈপ্সিত লক্ষ্যর সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত হতে হবে। ইফ ইউ ক্যান প্রুভ ইন দোজ টু লাইনস, তুমি যে দুটি লাইন লিখছো তোমার জীবন সম্পর্কে, এই দুটি লাইনের সঙ্গে তুমি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছো তার কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। There has to be a link between what you want to be in the future and what is it that you are applying for. তুমি ভবিষ্যতে কি হতে চাও আর তুমি যে কাজটার জন্য অ্যাপ্লাই করছো, এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। এবং অবজেক্টিভ, এটা জেনে রাখতে হবে, অবজেক্টিভ, when you write the objective, please do not use the word I শব্দটা ব্যবহার করবে। ইয়েস, আমি বাদ, আমি একদম সম্পূর্ণ বাদ। সকল তুমি জায়গায় তুমি এমন ভাবে তোমার জীবনের লক্ষ্যটাকে তুমি প্রকাশ করবে, উপস্থাপন করবে, এইটা হবে থার্ড পারসন, নট আই। ইউ ক্যান মেনশন ইউর নেম, তুমি মিস্টার আহসান বলতে পারো, মিস্টার আহসান ইন্টেন্ডস টু বি, বাট ডু নট সে আই ওয়ান্ট টু বি। যদি তুমি আই ওয়ান্ট টু বি ডাকো, ইউ আর গন, ইউ আর গন। স্যার এমনটা দেখেছিলাম যে আমি ভালো কাজ করতে পারি, এটা বলা যাবে না। এটা না বলে বলতে হবে আমি It has to be এর আগে যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেই প্রতিষ্ঠানের প্রধানই আমাকে বলেছেন, অথবা সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাকে বলতেন যে আপনি কাজটা ভালো মতো করতে পারেন। আচ্ছা, এখন আমি যেটা বলবো, দ্যাট ইজ quite important for everybody to understand. In a resume, do not use first person. ও আচ্ছা, রেজুমের ব্যাপারে বলছি। হ্যাঁ, আমি রিজার্ভ বলছি। Do not use first person. Always use third person. He, যে জিনিসগুলো দেখবে তোমার সম্পর্কে, এখানে হি হবে অথবা শি হবে, নট আই। বুঝতে পারলেন? তো your resume has to be independent of you as a person, rather is a representation of a person that is asking for the job. এখানে থার্ড পারসন হয়ে যাবে, তোমার ভাষাটা হবে থার্ড পারসনে। এই জিনিসটা তারা দেখবে। আর একটা জিনিস যেটা দেখবে সেটা হচ্ছে যে তোমার শব্দ চয়ন, তুমি কি কি শব্দ তুমি ব্যবহার করেছ, এবং এই শব্দগুলো যদি সাধারণ হয়ে থাকে তাহলে পারে কিন্তু তোমার চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম। তোমার ওই যে অবজেক্টিভ যেটা লিখছো, এটা কিন্তু একটা পাঞ্চ লাইন হতে হবে। পাঞ্চ লাইন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ পাঞ্চ লাইন? পাঞ্চ লাইন স্যার মানে আমার যে কাজের একটা মূল, মানে কাজকে উন্নত করার জন্য যে একটা বিশেষ একটা জায়গা থাকবে, ওইটাকে, যেমন আপনি ওই যে চায়ের উদাহরণ দিতেন যে আব্দুল আপটির চাকে উন্নত করার জন্য তার একটা পাঞ্চ লাইন ছিল, সেটা হলো যে সে বাঁশের কঞ্চি কেটে দিত। এক্স্যাক্টলি রাইট। যে আমি আমার জীবনের এক্স্যাক্টলি রাইট। সবচেয়ে ইম্পর্টেন্ট শক্তিটা কি, আমার ইম্পর্টেন্ট স্কিলটা কি, যে তোমার মাঝে তুমি দেখাচ্ছ দ্যাট ইউ হ্যাভ সামথিং দ্যাট ইজ ভেরি স্পেশাল। ইয়েস, এই জিনিসটা তোমাকে দেখাতে হবে, এবং এইটা দেখানোর জন্য তোমার অবজেক্টিভ যে লাইনটা হবে, দ্যাট মাস্ট বি এ পাঞ্চ লাইন। পাঞ্চ লাইন মানে ওইটা পড়ে মানুষ নড়ে চড়ে বসবে, ওইটা পড়ার পরে মানুষ আরো গভীরতা বাড়িয়ে মানুষ চিন্তা করবে। Now that is the purpose of your punchline. That is the purpose of the objective that you set for yourself. And এটার মধ্যে তোমার শব্দ চয়ন, এটা কিন্তু একটা বিশেষ দিক।
শব্দচয়ন, তুমি যে শব্দগুলোর ব্যবহার করো এই শব্দগুলো সাধারণ হলে চলবে না। তুমি যদি সাধারণ শব্দ ব্যবহার করো তাহলে পরে ওই 1,00,000 সিরির মধ্যে তোমারটাও হারিয়ে যাবে। There has to be something that you will show that you are different than others. There is something in you that is very special. তোমার মাঝে এমন একটা শক্তি আছে যেই শক্তিটা সাধারণ শক্তি নয়। And that you can do by writing a resume that is short, that is precise, and that contains some buzzwords. এটা ইংরেজিতে আমরা buzzword, B-U-Z-Z, buzzword. Buzzwordটা কি জিনিস? Buzzword is এমন কিছু শব্দ যে শব্দগুলো মানুষের কাছে একটা চাকচিক্য থাকে, এটাকে বাজওয়ার্ড বলা হয়। যে তুমি দেখাচ্ছ যে তুমি এমন শব্দ জানো যেটা সাধারণ নয়, এমন কিছু শব্দ তুমি জানবে যেটা সাধারণ হবে না, যেই শব্দ যখন তারা দেখবে তোমার অবজেক্টিভের মধ্যে আছে যেটা তারা পড়বে, এবং তুমি যদি ওই শব্দটা ব্যবহার করতে পারো যেটা অভিধানেই নাই, এমন কিছু শব্দ তুমি যদি ব্যবহার করতে পারো, then you will be called for an interview. কেমন শব্দ শুনি তো একটা তোমাদের কাছ থেকে। কেমন শব্দ মানে কি শব্দের কথা আমি বলছি? যেমন কনভেনশনাল উইজডম। কনভেনশনাল উইজডম যদি তুমি ব্যবহার করতে পারো, কনভেনশনাল উইজডম তোমার রেজুমের মধ্যে তুমি যদি দেখাতে পারো যে কনভেনশনাল উইজডম সম্পর্কে তোমার জ্ঞান আছে, তুমি যদি সেই শব্দটা ব্যবহার করো, তোমার ইন্টারভিউয়ে ডাক পড়বেই। তুমি যদি রি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করতে পারো, তোমার কিন্তু ডাক পড়বে। মানে পাঞ্চ লাইন দেখেই বুঝতে পারবে, তারা নড়ে চড়ে বসবে যে না, এই ছেলেটা অথবা এই মেয়েটা ভিন্নতা আছে, মানে এর সাথে কখন এর সঙ্গে কথা বলতে চাই, রাইট স্যার, রাইট, এর সঙ্গে কথা বলতে চাই। এই যে একটা ইন্টারেস্ট তুমি গ্রো করছো তার মাঝে, এই যে ইন্টারেস্টটা তুমি কিন্তু হর হামেশা করছো মানুষের সঙ্গে। তুমি বাজারে যাচ্ছ, সেখানেও কিন্তু তুমি ইন্টারেস্ট গ্রো করছো তোমার অজান্তে, বিকজ you will be judged by the first impression. First impressionটা কি? First impression হচ্ছে যে একটা মানুষ দূর থেকে তোমাকে দেখে যে ধারণা গ্রহণ করবে, সেইটাই হচ্ছে first impression, and that will be the most important information because that will let you put your foot into the door. তোমার দরজার ভিতরে পা রাখার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার মলাট। একটা বইয়ের মলাট যেরকম, তোমারও একটা মলাট থাকতে হবে। যেই মলাটটা তুমি তৈরি করবে, তুমি যখন 4th ইয়ারে পড়বে, এই 4th ইয়ারে পড়ার সময় তুমি একটা মলাট তৈরি করবে। যেই মলাটটা হবে 1 শর্ট, 2 প্রিসাইজ, 3 the choice of the words would be excellent, and number 4 last but not the least, সেটা কি? সেটা হচ্ছে যে তোমার যে অর্গানাইজেশন, the sense of discipline, organization, sense of discipline, the senses of colors, the senses of beauty, এটা তোমার রেজুমেতে ধরা পড়বে, তোমার সিভিতে ধরা পড়বে। And that is the first and the most important thing of your endeavor of preparing yourself for a job. বুঝা গেল? ইয়েস। এটা হচ্ছে 1 নম্বর। এরপরে তো আরো অনেক কিছু আছে।
ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া, তোমার যখন কল আসলো অথবা একটা চিঠি আসলো দ্যাট ইউ আর ইনভাইটেড টু দ্য ইন্টারভিউ, এখন এই যে সময়টা এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সময়, এবং এই সময়ে তোমার কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। যে প্রস্তুতিগুলো তুমি যদি না করতে পারো ঠিক মতো, তাহলে পারে কিন্তু তোমার ইন্টারভিউটা ভেস্তে যাবে। তুমি কিন্তু উঠে পড়ে লেগেছো, তোমার মনের মধ্যে এই বিশ্বাসটা তুমি নিয়ে এসছো যে এই চাকরিটা আসলে আমার জন্য। তুমি যদি এই বিশ্বাসটা আনতে পারো তাহলে পারে তুমি যে কাজগুলো করবে, এক, এই কোম্পানির উপরে যত ইনফরমেশন আছে, হিস্টোরিক্যাল ইনফরমেশন, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস, কম্পিটিশন, আর কারা আছে মার্কেটে, এই কোম্পানির সঙ্গে যারা কম্পিট করছে, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। জি স্যার। তোমার প্রথম প্রিপারেশন, তুমি ওয়েবসাইটটা খুলবে, ওয়েবসাইটের হিস্ট্রিগুলো জানবে, এই কোম্পানির লিডার্স কারা, তাদের জীবন সম্পর্কে জানবে, তারা কি ধরনের মানুষ। আমি যে কাজটি করতাম এটা যদিও শয়তানির কাজ, কিন্তু এইটা আমাকে দারুণভাবে আমার জীবনে সাহায্য করেছে। আমি কোনো চাকরির ইন্টারভিউয়ে আজ পর্যন্ত ফেল করিনি। আমি যে পন্থাটা ব্যবহার করতাম আমেরিকায়, এই পন্থাটা আসলে মজার একটা পন্থা। আমি সরাসরি কোম্পানিকে ফোন করতাম, কোম্পানিকে ফোন করে যে কোম্পানির বস, তার সেক্রেটারির সঙ্গে আমি কথা বলতাম, এবং সেক্রেটারিকে পটানো এটা কিন্তু তোমার চাকরির জন্য বিশেষভাবে সাহায্য করবে। একটা জিনিস জেনে রাখবে, দ্য পালসেস অফ দ্য বস অফ এ কোম্পানি, যেটা বস নিজেও জানে না, সেটা কে জানবে? সেটা জানবে তার সেক্রেটারি। আর একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা বস তার সেক্রেটারির প্রতি উইক হয়ে থাকে। প্রত্যেকটা বস তার সেক্রেটারির প্রতি উইক হয়ে থাকে, অ্যান্ড দ্যাট ইজ নর্মাল। এটা মানে বলা ঠিক না, বলা উচিত না, বাট দিস ইজ দ্য ট্রুথ, যে প্রত্যেকটা বসেরই কিন্তু সেক্রেটারির সঙ্গে কিছুটা রোম্যান্টিক রিলেশনশিপ থাকে, যেটা প্রত্যেকটা বউই জানে। যেটা যদি অপোজিট সেক্রেটারি হয়, হ্যাঁ, অপোজিট জেন্ডারের সেক্রেটারি। সেক্রেটারি নর্মালি আর অপোজিট জেন্ডার, আচ্ছা, নর্মালি দ্যাটস হোয়াট হ্যাপেন্স। তো অপোজিট জেন্ডারের সেক্রেটারিগুলো যেটা হয়ে থাকে, বস সাধারণত পুরুষ হয় আর সেক্রেটারি সাধারণত মেয়ে হয়। তো এখন if you can win the heart of the secretary of your boss, that means that you have won the heart of the boss. তো আমি যেটা করতাম, এটা যদিও শয়তানির কাজ, 2 নম্বরই কাজ, কিন্তু এটা তোমাকে দারুণভাবে সাহায্য করবে। সেটা কি? সেটা হচ্ছে সরাসরি টেলিফোনে বসের সেক্রেটারির সঙ্গে কথা বলা, এবং সেক্রেটারির সঙ্গে কথা বলে তাকে একটা ইমপ্রেশন দেওয়া, একটা খবর দেওয়া, তোমার যে স্ট্রেংথ যেটা আছে, এই স্ট্রেংথটা তুমি বসের সেক্রেটারিকে প্রমাণ করে, তোমাকে বলতে হবে না, তোমার কথা থেকে ওই জিনিসটা প্রমাণিত হবে, এবং দ্য সেক্রেটারি উইল বিকাম অ্যাওয়্যার অফ দ্যাট পার্টিকুলার স্ট্রেংথ, যেটা তুমি তোমার বসকে ইন্টারভিউয়ে জানাতে চাও। তো এই যে প্রিপারেশন, দ্যাট ফলস অ্যাজ নাম্বার 2 অফ ইয়োর প্রিপারেশন ফর দ্য ইন্টারভিউ। আর একটা জিনিস, তৃতীয় যে জিনিস তোমার জানতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করছো, এই কোম্পানির যেটা কমতি আছে অথবা হুমকি, যেটা এই কোম্পানির সামনে
যে হুমকিগুলো কাজ করে, এই হুমকিগুলো তোমাকে জানতে হবে, অথবা কোম্পানির যদি কোনো কমতি থাকে সেই কমতি তোমাকে জানতে হবে। বিকজ ইফ ইউ নো দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ of that company, and if you know about the weaknesses of the company, or if you know the humki, the threats of the company, তাহলে পরে তুমি ইন্টারভিউয়ে যদি এই আইডিয়া তুমি দিতে পারো যে কোম্পানির মাঝে কিছু উইকনেস আছে, কোম্পানির মাঝে কিছু হুমকি আছে, এবং সেই উইকনেস এবং সেই হুমকিগুলো তুমি ঠিক করতে পারবে। If you can mention at least one weakness of the company, and if you can mention about one threat of the company, or if you can mention about the competitive advantage of the company, then you are hired. এটা হচ্ছে আমাদের প্রিপারেশন নাম্বার 3। প্রিপারেশন নাম্বার 3টা কি? যে আমরা জানবো কোম্পানি সম্পর্কে। কোম্পানি কবে হয়েছে, কোম্পানির প্রথম লিডার কে ছিল, কোম্পানির দ্বিতীয় লিডার কে ছিল, এই কোম্পানির পলিসি কি, এই কোম্পানির মিশন কি, এই কোম্পানির কালচার কি। The most important thing for you to know is the culture of the company. এই কোম্পানির যে কৃষ্টি, এটা তোমাকে জানতে হবে, এবং এটা জেনে তোমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তোমাকে দেখতে হবে যে বস কিভাবে ড্রেস আপ করছে, তোমাকে দেখতে হবে বস কি রঙের শার্ট পরছে, এটা তোমাকে দেখতে হবে যে বস কি রঙের প্যান্ট পরছে, এটা তোমাকে দেখতে হবে যে বস কি রঙের জুতা পরছে। Now, if you can match the color combination of your dress with that of the chief executive officer of the company, then let me tell you, then you are hired. তুমি যে শার্টটা পরবে সেই শার্টের যে রং, তুমি যে প্যান্টটা পরবে সেই প্যান্টের যে রং, তুমি যে জুতাটা পরবে সেই জুতার রং যদি তুমি ম্যাচ করতে পারো with that of the CEO of the company, then you are hired. এবং এটার পেছনে কিছু সময় তোমাকে ব্যয় করতে হবে জানার জন্য যে বস কি পছন্দ করে, কি পছন্দ করে না, এটা কার কাছ থেকে জানবে। এটা তুমি জানতে পারবে ওই বসের যে সেক্রেটারি করে, যে সেক্রেটারি থাকে তার কাছ থেকে তুমি জানতে পারবে, বিকজ শি নোজ what the boss likes and what the boss doesn't like, and that is what your strength is. তুমি যদি ওই জিনিসগুলো করতে পারো ইন্টারভিউয়ের সময়, যেটা স্বভাবত বসকে আকৃষ্ট করবে, সেটা কি? রং, তুমি কি রঙের শার্ট পরেছো, তুমি কি রঙের প্যান্ট পরেছো, তুমি যদি টাই পরো কি রঙের টাই পরেছো, তোমার জুতাটা কি রকম, এটাও কিন্তু will be considered as a strength that you are trying to follow somebody who has already become a leader, and that, my dear friend, is what we call as the best practices. এই যে বেস্ট প্র্যাকটিসটা আমি ব্যবহার করলাম, যে আমার বস কি রং পছন্দ করে, এবং সেই পছন্দের পেছনে কিন্তু একটা যুক্তি থাকে। তুমি কি রং পছন্দ করবে সেই রংটার পেছনে কিন্তু একটা যুক্তি থাকতে হবে যে কেন তুমি সেই রংটা পছন্দ করো। তুমি যদি নেভি ব্লু স্যুট পরো, তোমার কিন্তু জানতে হবে যে কেন তুমি নেভি ব্লু স্যুটটা পরেছো সেই দিন। তুমি যদি সাদা শার্ট পরো, তোমাকে জানতে হবে কেন তুমি সাদা শার্টটা পরেছো। তুমি যদি নীল শার্ট পরো, তোমাকে জানতে হবে যে তুমি কেন নীল শার্টটা পরেছো। তুমি যদি টার্কোয়াজ টাই পরো, তোমাকে জানতে হবে যে কেন তুমি টার্কোয়াজ টাই পরেছো। তুমি যদি মেরুন কালারের টাই পরো, তোমাকে জানতে হবে কেন তুমি মেরুন কালারের টাই পরেছো। তুমি যদি ডার্ক ব্রাউন জুতা পরো, তোমাকে জানতে হবে যে কেন তুমি ডার্ক ব্রাউন জুতা পরেছো।
Now, all of these things are critically important for the success of your interview more than your knowledge. তোমার জ্ঞান থেকে এই জিনিসগুলো তোমার নিজের উপস্থাপনা is more important than the knowledge that you carry. The knowledge will only be maybe 20%. খুব বেশি হলে 20% হবে। তোমার জ্ঞান তারা পরীক্ষা করবে, তোমার জ্ঞান তারা পরীক্ষা করবে। But that only constitutes 20%. But তোমার body language and your dress, your lookout, your outlook constitutes about 40 to 50% for the success of your interview. এই জিনিসগুলো তোমার জেনে রাখা খুব ভালো। সেটা কি, তুমি কি রঙের ড্রেস পরবে ইন্টারভিউয়ে, কেমন জামা পরবে, কেমন ট্রাউজার পরবে, কেমন বেল্ট পরবে, কি রঙের জুতা পরবে, মোজাটা কি রঙের হবে, চুলটা কিভাবে সেটি করবে। All of these things are very important because that is the cover of the book. এটাই হচ্ছে বইয়ের মলা, এবং তোমাকে পছন্দ করবে বইয়ের মলা। তুমি কিভাবে ঢুকছো ঘরের মধ্যে, তুমি কি পড়েছো, তুমি কিভাবে হাঁটছো, তোমার মুখে কি হাসি আছে কি হাসি নেই, তুমি কিভাবে বসছো, everything they will watch you before they ask you a question. এবং তোমাকে দেখেই তারা ধরে নেবে, আগের থেকে প্রশ্ন করার আগেই তারা ধরে নেবে যে একে আমি দ্বিতীয়বার ডাকবো কি ডাকবো না। Mind you, that is more important than the questions that are asked of you in the interview. ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করে, এই যে প্রশ্নগুলো, এটার মূল্য মাত্র 20%। বাট তুমি কিভাবে হাঁটছো, তুমি কিভাবে কথা বলছো, তোমার আই কন্ট্যাক্ট আছে কি নাই, তুমি কি ইন্ট্রোভার্ট নাকি তুমি এক্সট্রোভার্ট, তুমি কি হাত এইভাবে গুটিয়ে বসছো নাকি তুমি হাত এইভাবে দিয়ে তুমি সিনাটা উঁচু করে বসছো। Now all of these things have meaning and they will watch you, they will video your interview, and the things they will see is your body language, and body language carries about 40% of the interview. এবং এটা জেনে রাখো যে প্রশ্ন করার আগেই কিন্তু তারা মনে মনে ধারণা করে নিয়েছে যে তোমাকে আবার সুযোগ দেওয়া হবে কিনা। প্রথম যে জিনিসটা তারা দেখে এবং প্রথম যে সিলেকশন, the first impression is your resume. That is the first thing. Second is your presentation of yourself. তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো মানুষের সামনে, and that is something that they will watch, and that carries more mark than your knowledge. তোমার নলেজ মাত্র 20%, and that has nothing to do with the ability of you to perform. তুমি তাদেরকে জানাচ্ছ সেটার উপরে নির্ভর করবে যে তারা তোমাকে নেবে কিনা। It is not your ability to answer the question, but it is the way you answer the question. তুমি কিভাবে উত্তর দিচ্ছ, না স্যার জানি না, হয়তো বলতে পারো তুমি না স্যার জানি না এটা। Now is that the right way of answering a question that you do not know? Is that the right way? No. Do not ever use any negative sense. তোমার কোন উত্তরে যাতে নেগেটিভ কিছু না থাকে। জানি না is negative. Do not use that word. না is negative. Do not use that word. No. আমার জানার ইচ্ছা আছে, আমার জানার ইচ্ছা আছে। এই যে আমার জানার ইচ্ছা আছে, এই যে উত্তরটা,
এটা বলে দেবে তাদেরকে যে তুমি জানো না। But look at the difference between if you had said যে আমি জানি না, আর যদি কেউ বলে আমার জানার ইচ্ছা আছে। রাত দিনের তফাৎ এই দুটো কথার মধ্যে। না স্যার আমি জানি না, সরি আমি জানি না। No, that is not how you relay something that you do not know. তুমি নেগেটিভ অর্থে কোনোভাবে কোনো উত্তর দেবে না। Never, ever. Be positive in your answer. তুমি যখন বলছো যে আমার জানার ইচ্ছা আছে, that expresses the same thing as আমি জানি না. You are saying implicitly that you do not know. You are saying that implicitly, not explicitly. But then the interviewer, the employer, understands that you do not know. যে জিনিসটা সে দেখতে যাবে যে তোমার জানার ইচ্ছাটা কি হবে, এবং এই যে জানাটা কিভাবে তুমি জানবে, কিভাবে তুমি জানতে চাও, এটাও কিন্তু তারা দেখবে। আর ইউ এ ফার্স্ট লার্নার অর ইউ আর এ স্লো লার্নার? তুমি কি সময় নাও একটা জিনিস জানার জন্য, নাকি তুমি খুব সহজে তাড়াতাড়ি তুমি একটা জিনিসকে জানতে পারো? এটাও কিন্তু দেখবে তারা। হাউ ফাস্ট ইউ লার্ন নিউ থিংস, নতুন জিনিস তুমি কত তাড়াতাড়ি শিখতে পারো। দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার। এবং এইটা যখন তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তখনই তুমি কিন্তু এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করবে। That you are not going to use any negative words during the interview, and that you will present yourself in a manner, in a way that will be a punchline. A punchline means যে তুমি এমন কিছু করবে, এমন কিছু দেখাবে যেটা থেকে সবাই জানবে যে তুমি সাধারণ নও। You are not somebody of the street, যেটা আমরা সচরাচর দেখতে পারি। No, you have to show the difference. তোমার মাঝে যে একটা ভিন্নতা আছে, তোমার মাঝে যে চমক আছে, তোমার মাঝে যে জ্ঞান পিপাসু তুমি, এটা তোমাকে জানতে হবে। And if you can relay that to the employer, then you are taken for the next round. Now these are more important than what you answer the questions. বুঝতে পারলে ব্যাপারটা? এখন আমি কিন্তু এটা শেষ করতে আমার 3টা ক্লাস লাগবে। তোমার যে প্রশ্নটা আজকে করেছো, এটা আমার 3টা ক্লাস লাগবে। আমি আগামীকালকে বলতে চাই বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, যে বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে, how do you enter the room, in what way you walk, what kind of dress you wear, how do you sit, where do you sit, and what kind of words do you use, and how do you make the eye contact. Those are the important things that we will talk inshallah tomorrow in our class, and hopefully you will know, and you will also implement that in your life. তোমার জীবনে ব্যক্তিগত জীবনে তুমি যে চাকরিটা চাচ্ছ, সেই যে ড্রিম জব তোমার জন্য আছে, that dream job you have to prepare yourself for. And remember 2 things. First, that it is not the knowledge that will get you the job, but it is your ability to express what you know and what you do not know. তুমি কি জানো এবং কি জানো না, এটা তুমি কিভাবে উপস্থাপন করছো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। The quality, the conciseness, the preciseness, and the dazzle factor of your resume is quite important. So those are the things that we have covered so far, and I will continue this
for 3 more classes coming in next week. আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের চাকরি পাওয়ার জন্য যে সমস্ত জিনিস আমাদের করা উচিত এই জিনিসগুলো আমরা করব ইনশাআল্লাহ আগামী 3টা ক্লাসে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার প্রশ্নের জন্য। আর কোনো প্রশ্ন আছে তোমার? আমি স্যার তাহলে ধন্যবাদ দিই আমাদের দর্শকদেরকে। হ্যাঁ, আমরা সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানছিলাম। আমার এত ভালো লাগছিল, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগছিল। আপনারা অনেকে আমাদের সাথে ছিলেন, মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা কিছু কমেন্ট সেকশনে কমেন্টও পেয়েছি, যারা স্যারের কে ধন্যবাদ জানিয়েছে, দীর্ঘায়ু কামনা করেছে, সালাম জানিয়েছে। এবং ইউনুস সাহেব বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার। শাহাবুদ্দিন লিখেছেন আই উইশ ইউ মে বি রিচড ইউর গোল, অবুজ ভালোবাসা, এবং লিখেছেন দারুণ হচ্ছে। তহিদুল ইসলাম স্যার লিখেছেন মে আল্লাহ গিভ ইউ লং লাইফ। আমরাও চাই স্যার অনেক দীর্ঘজীবী হোক। আমরা স্যারকে ধন্যবাদ জানাই। আজকে স্যার বলেছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সামনের দিনগুলোতে তিনি সামনের 3টি ক্লাসে আমাদের যে বিষয়গুলো রয়েছে তিনি আরো বিষয়গুলো বিস্তারিত বলবেন। তো আজকে আমি বলতে চাই স্যারকে যে স্যার আজকে যে বিষয়টি বলেছেন, আমার মনে হচ্ছিল যে এই ক্লাসটি এটি আসলে রেকর্ডিং করে আমরা যদি রেখে দিই, তাহলে আমরা যদি শুনি এবং আমরা যদি এই বিষয়গুলি পালন করি, তাহলে আমাদেরকে কোনো জায়গাতে কোনো সেক্টরে আপনি যেমন আটকাননি, কোনো চাকরির ইন্টারভিউতে আমাদেরকেও ইনশাল্লাহ আটকাতে পারবে না, আমরা এটা মনে করি। তো আমি আজকের মতো উপস্থাপক হিসেবে ইসম আবদুল্লাহ IILM এর লিডারশিপ মেন্টর বিদায় নিচ্ছি। এবং স্যারকে আমি শেষবারের মতো অনুরোধ জানাবো যে স্যার আপনাকে অনেকে ভালোবাসা সালাম জানিয়েছেন, তাদের কে উত্তর দিয়ে আপনি আজকের ক্লাসটা যদি সমাপ্তি ঘোষণা করতেন। Dear viewers, thank you so much for your presence. Thank you so much for your time and for the focus that you have. And I personally wish you all the success, inshallah, in your life. And I hope and pray that you will be successful in getting the jobs that you are looking for, the dream jobs that you are looking for. এবং আমি আশা করব যে তোমরা এই কথাগুলো শুনবে এবং সেটা তোমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার তরফ থেকে, IILM এর তরফ থেকে এবং লাইফের তরফ থেকে। এবং আমি আশা করব যে আগামীতে ইনশাল্লাহ তোমরা থাকবে আমাদের সঙ্গে। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্সগুলো আছে সেখানে থেকে আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আজকে এই 46তম ক্লাসে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।